সামনেই গরমের ছুটি, আর এই গরমের ছুটিতে বাড়িতে বসে থেকে সময় না কাটিয়ে ৩-৪ দিনের জন্য কাছে পিঠে কোনো পাহাড়ের কোলে শীতল স্নিগ্ধ পরিবেশে ঘুরে আসতে মন চাইছে, তাও যদি হয় সেটা আপনাদের সাধ্যের মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আর দেরি কেন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শিলিগুড়ি থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম সিকিমের অফবিট ডেস্টিনেশন পেলিং শহরে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৫০ মিটার অর্থাৎ ৭২০০ ফিট উচ্চতায় অবস্থিত হয়। এখানে শীতলতম মনোরম পরিবেশ ও সাদা চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা দর্শন করে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। সেই সাথে আপনারা দেখতে পাবেন মনোরম কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, রিমভি রিভার, কমলা লেবুর বাগান ও এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঝুলন্ত সেতু, এছাড়া বৌদ্ধদের প্রাচীনতম পবিত্র লেক ও মনস্টি এবং পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় এবং ভারতবর্ষের প্রথম কাচের তৈরি ব্রিজের উপর দিয়ে হেঁটে বেড়ানোর এক আলাদা অনুভূতি, যা আপনারা এই পেলিং শহরেই দেখতে পাবেন। আর সেই সাথে পেলিং থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে ৮০০০ ফুট উপরে অবস্থিত রা বাংলা বুদ্ধ পার্কের অপরূপ প্রাকৃতিক শোভা আপনাদের মোহিত করবে। এবং সেই সাথে পেলিং এ অবস্থিত একমাত্র চায়ের বাগান নামচি টেমিটি গার্ডেন ছাড়া সান্দ্রাপসের হিলস ও নামচি বিখ্যাত চারধাম দর্শনে এক অপূর্ব অনুভূতি আপনাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলে রাখি, পেলিং ভ্রমণের জন্য কখন আসবেন। পেলিং এর রাস্তাঘাট সেই রকম উন্নত নয় বলে বর্ষাকাল বাদ দিয়ে বছরে যে কোনো সময় পেলিং ভ্রমণের জন্য আসা যায়। এবার বলি পেলিং এ কিভাবে পৌঁছাবেন। পেলিং পৌঁছানোর জন্য আপনাদেরকে খুব সকাল সকাল এনজিপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে। তার জন্য শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে রাতের দিকে, যা সকালবেলা আপনাদেরকে এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে দেবে। সেই সমস্ত ট্রেনের নাম ও টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবে যেহেতু আমাদের হঠাৎই প্রোগ্রাম হয়েছিল পেলিং ভ্রমণের জন্য, তাই আমরা শিয়ালদা বা হাওড়া থেকে কোনো ট্রেনই রিজার্ভেশন টিকিট পাইনি বলে আমরা এক অন্য রুট ধরে শিলিগুড়ি পৌঁছাই। আপনাদেরও যদি এরকম হঠাৎ প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আপনারাও এইভাবে পৌঁছাতে পারেন। 13145 রাধিকাপুর এক্সপ্রেস, যা কলকাতা স্টেশন থেকে রাত ৭টা ৫০ ছেড়ে যায় এবং পরের দিন ভোর ৪টে ২৫ বারসই জংশনে পৌঁছে দেয়। এই ট্রেন ডিরেক্ট এনজিপি বা শিলিগুড়ি যায় না, তাই বারসই জংশন নেমে সেখান থেকে সকালের দিকে বেশ কিছু ট্রেন রয়েছে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছানোর জন্য। সেই সমস্ত ট্রেনের নাম ও সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। সেই ট্রেন ধরে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই সকাল ৮টার মধ্যে। কলকাতা থেকে বারসই জংশনে স্লিপার ক্লাসের ভাড়া ২৬৫ টাকা এবং বারসই থেকে শিলিগুড়িতে জেনারেল ভাড়া ৭০ টাকা। কলকাতা থেকে বারসই হয়ে শিলিগুড়ি পৌঁছানোর ডিটেল ভিডিও দেখতে চাইলে উপরে আই বোতামে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নিতে পারেন। বারসই জংশন থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে চলে এলাম শিলিগুড়ি জংশনে। বারসই স্টেশন থেকে শিলিগুড়ি আসতে আমাদের সময় লাগলো ২ ঘন্টা ৫০ মিনিটের মতো। আর এখানে টাইম ৮টার সময়, ৮টা ৫ আমরা নামলাম, মাত্র ৫ মিনিট লেট করেছে শিলিগুড়ি আসতে। ৩ নম্বর থেকে লাইন পার করে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে কিছুটা চলে এলাম মধ্যেখান থেকে বাইরে যাওয়ার পথ। পেলিং ভ্রমণের প্রথম দিন এনজিপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন থেকে শুরু হয়। আপনারা যারা রিজার্ভ গাড়ি করে পেলিং পৌঁছাতে চান তারা এনজিপি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে ডিরেক্ট গাড়ি পেয়ে যাবেন পেলিং পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে ৫ থেকে ৬ হাজার টাকার মতন। আর যারা আমাদের মতন শেয়ার কার করে পেলিং পৌঁছাতে চান তারা শিলিগুড়ি স্টেশন থেকে ২০০ মিটার হেঁটে এনবিএসটি বাস স্ট্যান্ড ছাড়িয়ে মেন রোডের দিকে আসলে পেলিং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে ডিরেক্ট পেলিং যাওয়ার শেয়ার গাড়ি খুব সকালের দিকে পাওয়া যায়। আমরা যখন গিয়েছিলাম তখন ডিরেক্ট পেলিং এ গাড়ি ছিল না, তাই আমাদের জোরথাং হয়ে পেলিং পৌঁছাতে হবে। রাস্তার মোড়ের সামনেই রয়েছে জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি। আর আপনারা যারা ট্রেনে করে এনজিবি স্টেশনে আসবেন তাদেরকে এই শেয়ার গাড়ি ধরতে হলে এনজিবি স্টেশন থেকে টোটো বা অটো করে জনপ্রতি ৩০ থেকে ৪০ টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ি পৌঁছাতে হবে। আমরা এই দিক দিয়ে আসলাম শিলিগুড়ি স্টেশন থেকে, রোডটা দিয়ে ক্রস করে তার উল্টো দিকে রয়েছে জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে রোডের কাছে এলাম, রোডের ঠিক উল্টো দিকে রয়েছে জোরথাংয়ের গাড়ি। তবে রাস্তায় এখন ল্যান্ডস্লাইড হয়েছে বলে এখন শেয়ার গাড়ি ৪০০ টাকা জায়গায় ৮০০ টাকা বলছে, যে অনেকটা ঘুরে যেতে হবে, তাই ৮০০ টাকা করে যাবে ওরা জোরথাং পর্যন্ত। আর ডাইরেক্ট পেলিং গেলে ৫ থেকে ৬ হাজার টাকা চাইছে। আর এখান থেকে 10:30 একটা বাস ছাড়ে, বাসের ভাড়া ২২৫ টাকা এসএনটি বাস স্ট্যান্ড থেকে। সেই বাস 10:30টার সময় ছাড়বে। এখন তো বাজে ঘড়িতে 8:30, তা আমাদের ২ ঘন্টা ওয়েট করতে হবে বাসের জন্য যদি বাসে যাই। এদিকে হচ্ছে শিলিগুড়ি স্টেশন, আর এখান থেকে ৫০০ মিটার মতো হেঁটে গেলে এসএনটি বাস স্ট্যান্ড পড়বে বাদিকে। এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, এর ভেতরে রয়েছে পেলিং যাওয়ার গাড়ি। এখান থেকে পেলিংয়ে বাস ছাড়বে সকাল 10:30টার সময়। সিকিম ট্রান্সপোর্ট, এই হচ্ছে টিকিট কাউন্টার। পেলিং যাওয়ার জন্য 10:30টার সময় বাস আছে, জনপ্রতি ২২৫ টাকা করে আপনাকে ডাইরেক্ট পেলিং নিয়ে যাবে। 10:30টার সময় ছাড়ে একটাই বাস, আপনারা রেড বাস
অ্যাপস থেকেও বুক করতে পারেন। এই বাস পেলিং পৌঁছাবে দুপুর 3:40 মিনিটে। নর্মাল দিন 350 হয়, কেন এখন ধস নেমেছে বলে 800 টাকা চাইছিল, তারপর 400 টাকা রাজি হচ্ছে। একটা টাটার সমুদ্রে 10 জন যাবে, তা আমরা 4 জন, আরো 6 জনের জন্য আমরা ওয়েট করছি। পুরো 10 জন হয়ে গেলে গাড়ি ছেড়ে দেবে। এখন ঘড়িতে বাজে 15টা। লোকাল দোকান থেকে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপর গাড়িতে উঠে আমরা চলে যাব জোরথালি। সেখান থেকে আবার গাড়ি ধরে চলে যাব পেলিং। শেয়ার গাড়িতে 10 জন লোক হলো, 9টা 40-এ গাড়ি ছাড়লো। 8টার সময় আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট অপেক্ষা করতে হলো। 10 জন লোক হলো, তারপরে এই গাড়ি ছাড়লো। শেয়ারে গেলে এই একটা সমস্যা, প্রাইভেটে গেলে আপনারা সঙ্গে সঙ্গে চলে যেতে পারবেন, কিন্তু টাকা লাগবে অনেক, 5000 থেকে 6000 টাকা লাগবে ডাইরেক্ট পৌঁছাতে। সেবক ব্রিজ ও তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা চলতে থাকলাম পেলিং এর উদ্দেশ্যে। 2.5 ঘন্টার পর আমরা ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের বর্ডারের কাছে পৌঁছে গেলাম। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে আমরা সিকিমের বর্ডারে ঢুকলাম, আর আমরা এখন পেলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট, আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের তিস্তা নদী, যা দেখতে দেখতে আমরা পেলিং এ পৌঁছাচ্ছি। 3 ঘন্টা 20 মিনিট লাগলো আমাদের জোরথাং পৌঁছাতে। জোরথাংয়ে এখানে গাড়ি আমাদের ড্রপ করলো, আর এখানে কাউন্টার রয়েছে, এই যে আমার পিছনে রয়েছে কাউন্টার। এখান থেকে আমরা আজকে পেলিংয়ের গাড়িটা নেওয়ার জন্য গেছিলাম, তো পেলিংয়ের গাড়ি আজকে আসেনি। 2টো গাড়ি থাকে পেলিং যাওয়ার জন্য ডাইরেক্ট, তা পেলিংয়ের গাড়ি পেলাম না বলে এখানে গেজিং পর্যন্ত যেতে হবে। জনপ্রতি 170 টাকা করে। এখান থেকে আমরা গেজিং যাব, গেজিং থেকে আবার ট্যাক্সি পাবো, ওখানে 65 টাকা করে নেবে পেলিং পৌঁছানোর জন্য। ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে রয়েছে জোরথাং নয়াবাজার মার্কেট। এখানে কিছু জরুরি মেডিসিন কিনবার জন্য আসলাম। গাড়ি ছাড়তে এখনো মিনিট 10 বাকি। গেজিং স্ট্যান্ডে আমরা পৌঁছে গেলাম। জোরথাং থেকে গেজিং পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টার মতন। প্রচণ্ড বাজে রাস্তা, আর ধুলোয় ভর্তি, আর প্রচুর জার্কিং হয়েছে, বহুবার ভমিটিং হয়েছে। এত বাজে রাস্তা আমি কোথাও দেখিনি, এখানে এসে এই অভিজ্ঞতাটা হলো। এই হচ্ছে গেজিং ট্যাক্সি স্ট্যান্ড। গেজিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ছোট একটা গাড়ি নিয়ে নিলাম, জনপ্রতি 65 টাকা করে আমাদের আপার পেলিং পর্যন্ত পৌঁছে দেবে। লাগেজ গাড়িতে তুলে নিলাম। এখন যাব, এই লাস্ট 3 বার গাড়ি চেঞ্জ করতে হলো। শিলিগুড়ি থেকে জোরথাং পর্যন্ত, জোরথাং থেকে গেজিং পর্যন্ত, গেজিং থেকে আবার পেলিং পর্যন্ত। গেজিং থেকে 20 মিনিট লাগলো আমাদের পেলিং মোড় আসতে। পেলিং মোড়ে ড্রাইভার দা আমাদের নামিয়ে দিল। এখন এখান থেকে আমরা হোটেল খুঁজে নেবো, কোন হোটেল সস্তায় পাই দেখি। রাস্তার উপরে প্রচুর হোটেল রয়েছে, এক এক করে হোটেলে ঢুকবো, যেটা সুবিধা হবে সেটাতেই আমরা রুম নেব। এই হচ্ছে পেলিং মোড়, আর এই উপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পেলিংয়ের ফুটবল গ্রাউন্ড আর হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। আর দিকটা রাস্তাটা চলে যাচ্ছে সিংসর ব্রিজের দিকে। এই দিকটি হচ্ছে আপার পেলিং থেকে মিডিল পেলিং, আর নিচের দিকে লোয়ার পেলিং। আর এই দিক দিয়ে প্রচুর হোটেল রয়েছে, এবং হেলিপ্যাড গ্রাউন্ডের দিকেও প্রচুর হোটেল রয়েছে। আপার পেলিং থেকে আমরা একটু নিচের দিকে নামছি, মিডিল পেলিংয়ের দিকে। খুব তাড়াতাড়ি হোটেল পেয়ে গেলাম। আমার পেছনে রয়েছে পেলিং মোড়। পেলিং মোড় থেকে একটুখানি নেমে আসলাম, নেমে এসে ডান দিকে আমরা হোটেল পেয়ে গেছি। ওই হচ্ছে পেলিং মোড়। আর পেলিং মোড় থেকে একটুখানি নিচের দিকে নেমে আসলে এই হচ্ছে আমাদের হোটেল 3rd ফ্লোরে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, কিন্তু এখন মেঘে আচ্ছন্ন বলে কিছু বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের হোটেলের বেলকনি, আর আমাদের হোটেলের বেলকনি থেকে পেলিং মোড়টা দেখা যাচ্ছে, যেখানে লেখা আই লাভ পেলিং। ওটা হচ্ছে পেলিং মোড়। তার পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা ওখান থেকেও ট্যাক্সি ক্যাব বুক করে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে পারেন। অনেক ট্যাক্সি ওখানে থাকে। যে রাস্তার উপর দিকে উঠে যাচ্ছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড ও ফুটবল গ্রাউন্ডের দিকে। আর যেটা নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপার পেলিং থেকে আস্তে আস্তে মিডিল পেলিং এর দিকে যাচ্ছে, এবং আরো নিচের দিকে গেলে ওটা লোয়ার পেলিং বলে। আর রাস্তার উপরে প্রচুর হোটেল রয়েছে। আপনারা যদি অনলাইনে বুক করে নাও আসেন, তাহলে এখানে এসেও আপনারা নিজেদের মতো নিজে হোটেল খুঁজে নিতে পারেন। আপার পেলিং মোড় থেকে কিছুটা নিচের দিকে নেমে আসলে, মানে ওই মিডিল পেলিং এর আগেই ওই আপার পেলিংই বলতে পারেন, এখানে একটি হোটেল ছিল সিনারি নাম। এই হোটেলে 3 তলায় আমরা রুম নিলাম। পার ডে 1000 টাকা করে, আমরা 2 দিন থাকবো। 2000 টাকা পড়েছে শুধু লজিং। এই হচ্ছে সিনারি হোটেল, এর 3rd ফ্লোরে আমরা রুম নিয়েছি। এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, আর এই হচ্ছে তার মেনু। যেহেতু রেটটি একটু কম, তাই রুমটি অত ঝা চকচকে ছিল না, তবে এখানে গিজারে ও জলের ফেসিলিটি বেশ ভালোই ছিল। রুমে ঢুকে স্নান টান করে রেডি হয়ে আমাদের হোটেলের নিচে চলে এলাম। খাওয়ার জায়গা রয়েছে এখানে। এখানে ভেজ থালি 120 টাকা করে, তাই এখানে এখন খাবো। এখন 4:30টার মতন বাজে। এই হলো 120 টাকার ভেজ থালি, আর পরের ভাত নিলে হাফ প্লেট 30 টাকা, আর ফুল প্লেট 60 টাকা। দুপুরে লাঞ্চ করলাম 4:30টার সময়। এখন 5টা 15 বাজে। লাঞ্চ করে বেরাচ্ছি। এখন হেঁটে হেঁটে যাবো
হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। পেলিং এ পৌঁছে প্রথম দিন বিকালবেলা পায়ে হেঁটে আপনারা দেখে নিন পেলিং এর ফুটবল গ্রাউন্ড ও হেলিপ্যাড গ্রাউন্ড ও আকাশ পরিষ্কার থাকলে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার সানসেট ভিউ। তবে আমরা তা দর্শন করতে পারিনি মেঘলা ওয়েদারের জন্য। পেলিং এ ফুটবল গ্রাউন্ড ও হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে পেয়ে যাবেন থাকবার জন্য প্রচুর হোটেল। তবে এখানকার হোটেলগুলিতে রুম রেট কস্ট তুলনামূলক অনেক বেশি। ডবল বেডরুম প্রায় 1600 টাকা থেকে শুরু করে 2000 টাকার ওপরে এবং লজিং ফুটিং 1200 টাকা থেকে 1400 টাকা জনপ্রতি। পেলিং এ হেলিপ্যাড গ্রাউন্ড এখন অতীত, সেখানে তৈরি হচ্ছে রোপওয়ে পয়েন্ট। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে রোপওয়ে সার্ভিস স্কাইওয়াক পর্যন্ত। পেলিং এ কেনাকাটার জন্য সেই রকম কোনো মার্কেট নেই, তবে পেলিং মোড়ের কাছে দুই একটা দোকান রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ড, আজ পেলিং এ আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে সকালবেলা হোটেল থেকে ফ্রেশ ও রেডি হয়ে আমরা 8টার সময় বেরিয়ে পড়লাম আজকে পেলিং এ সাইট সিন করার জন্য। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, এনার নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনার সাথে আপনারা পেলিং এ ঘুরতে পারেন। কারব ভিলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি রিম্ভি ওয়াটারফলস। রিম্ভি ওয়াটারফলস যাওয়ার রাস্তায় এই সুন্দর অসাধারণ একটি ভিউ। পেলিং এর দ্বিতীয় দিনে প্রথম সাইট সিন রিম্ভি ওয়াটারফলস এর কাছে আমরা দাঁড়িয়ে আছি। আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম রিম্ভি ওয়াটারফলস। রিম্ভি অরেঞ্জ গার্ডেন যাওয়ার রাস্তায় পড়বে এই রিম্ভি ওয়াটারফলস। এই ফলসে প্রবেশে কোনো প্রবেশ মূল্য লাগে না। রিম্ভি ওয়াটারফলস এর পর আমরা চলে এলাম রিম্ভি অরেঞ্জ গার্ডেন অ্যান্ড রিম্ভি রিভার। এর নিচেই অরেঞ্জ গার্ডেন আর রিভার পাবেন। ওপেনিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রিম্ভি অরেঞ্জ গার্ডেনের দিকে আমরা যাচ্ছি। অনেকটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। এই নিচের দিক দিয়ে ঢাল বেয়ে গেছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। জায়গায় জায়গায় সিঁড়ির জায়গায় ঢাল রয়েছে। এখানে টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট কাটতে হবে, তারপর নিচে যেতে হবে। জনপ্রতি 30 টাকা করে নিল। টিকিট কেটে নিলাম, এখন নিচের দিকে যাচ্ছি। অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জের দেখা বেশ দারুণ, অনেক অরেঞ্জ রয়েছে। মার্চ মাসের শেষের দিকে এসে আমরা কমলালেবু দেখতে পারবো সেটা আমরা ভাবতে পারিনি। এটা হলো আমাদের বাড়তি পাওনা। এর থেকেও বেশি কমলালেবু এখানে দেখা মিলবে, তবে আপনাদের আসতে হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে। কমলালেবুর বাগান দেখতে দেখতে আমরা আস্তে আস্তে রিম্ভি রিভারের দিকে যাচ্ছি। অনেকটা নিচের দিকে যেতে হবে। আর আপনারা শুনতেই পাচ্ছেন এই রিভারের গর্জন। এখান থেকে দেখা যাচ্ছে রিভারটা, এই দেখুন একদম নিচের দিকে নামতে হবে। কিন্তু এখানে অবশ্যই আসবেন, এই জায়গাটা কোনো রকম ভাবে মিস করবেন না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। এই দেখুন বাতাবি লেবু, একটা কমলা লেবুর সাথে সাথে বাতাবি লেবুও গাছ রয়েছে। এখানে লোকাল ফ্রুট জুস, অরেঞ্জ জুস খুব সুন্দর পাওয়া যাচ্ছে বোতলের ভরে। কি কি ফ্লেভার রয়েছে? হ্যাঁ, अल्कोहल থাকে নাকি? অল্প অল্প। हम लोग तो अल्कोहल नहीं पीते, कोई तकलीफ नहीं होगा ना? हाँ, और रोडोडेंड्रन का है, वो ऑरेंज का है। ग्रीन वाला हाँ 100 रुपीज। कितना ml है? 275। এটা কমলা লেবু। রোডোডেন্ড্রন ফুলের জুস নিলাম, 100 টাকা বলছিল, 80 টাকা দিয়ে দিল। খেয়ে দেখি কেমন লাগে। ভালো, খারাপ না, একটু ঝাঁঝ ঝাঁঝ রয়েছে। রিম্ভি রিভারের সামনে আমরা মোমো অর্ডার করলাম, 9 পিস চিকেন মোমো, 100 টাকা প্লেট নিল। এই খেতে খেতে এখন রিম্ভি রিভারের স্রোতের ধারা দেখছি, খুব সুন্দর লাগছে। রিম্ভি রিভারের ফুল ভিউ একদম নিচের দিকে নামতে হবে। নামতে তো অসুবিধা নেই, কিন্তু যখন উঠবেন একটু কষ্ট হবে। যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে তাদের একটু উঠতে কষ্ট হবে। প্রায় ঘন্টাখানিক সময় আমরা এখানে কাটাই এবং ইচ্ছে না থাকলেও বেরিয়ে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার জন্য। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে যাওয়ার পথে দেখা মিলল রোডোডেন্ড্রন ফুল, যা পাহাড়ে মার্চ আর এপ্রিল মাসে দেখা যায়। রিম্ভি অরেঞ্জ গার্ডেন ও রিম্ভি রিভার দেখার পর আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলে আরো ভালোভাবে ফলসটা দেখা যাবে। তাই এখানে টিকিট করতে হবে জনপ্রতি 20 টাকা করে। আর এই টিকিট করে এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারেন। একদম উপর দিয়ে আরো ভালোভাবে ফলসটা দর্শন করতে পারবেন। আর চাইলে আপনারা নিচ দিয়েও দেখতে পারেন, এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটাকে আরো ভালোভাবে দেখবার জন্য। খুব একটা সিঁড়ি আপনাদের অতিক্রম করতে হবে না, কয়েকটা সিঁড়ির পরে আপনারা ফলসের দর্শন করতে পারবেন। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলসের আসল ভিউ। অসাধারণ ভিউ, গর্জন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আর কি স্পিডে জল বেরাচ্ছে, ওয়াও! কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে অসাধারণ ভিউ। ড্রেস পরার দোকান, এখান থেকে আপনারা চাইলে ড্রেস পরতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উপরের দিকে ড্রেস ভাড়া পাওয়া যায়, জনপ্রতি 100 টাকা করে। এই দুজন ড্রেস পরলো 100 টাকা, বলছিল এক একজনে 100 টাকা করে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের পাশেই রয়েছে হ্যাঙ্গিং রোপ,
জনপ্রতি 100 টাকা করে আমরা এখন করবো বলে এখানে উপরে উঠে এসেছি। অনেকটা উপরের দিকে উঠে আসতে হবে সিঁড়ি দিয়ে। এই যে নিচে সিঁড়ি, এই খাড়া সিঁড়ি দিয়ে একদম উপরের দিকে উঠে আসতে হবে। এই যে এখান থেকে রোপে করে ওই পর্যন্ত যাব, জনপ্রতি 100 টাকা। বেশ পড়ছি এখন। আমার সাথে আরুষও গেল, বাচ্চাদেরও 100 টাকা, তো আমরা দুজনে করব 150 টাকা দিলাম। হ্যাঁ টাকা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পর অনেকটা গাড়ি করে আমরা চলে এলাম খেচিপেড়ি লেক। এই হচ্ছে তার প্রবেশ গেট, এখান থেকে আমরা ঢুকে যাব। এই হচ্ছে টিকিট কাউন্টার খেচিপেড়ি লেকের। খেচিপেড়ি লেকের প্রবেশ পথ, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি 30 টাকা করে প্রবেশ মূল্য, তার দিয়ে আমরা ঢুকে যাব এখন ভেতরে লেক দেখার জন্য। খেচিপেড়ি লেকের সামনে আপনারা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করতে পারেন। এখানে মোমো, পিৎজা আর ভেজ থালিও পাওয়া যাচ্ছে। খিদে পেয়ে গেল আবার, খেচিপেড়ি লেকের সামনেই ঢোকার আগে এখানে থেকে আবার মোমো খেয়ে নিচ্ছে। এখানেও চিকেন মোমো 8 পিস 100 টাকা। এখানে পিৎজা পাওয়া যাচ্ছে 400-500 টাকা দাম। খেচিপেড়ি উইশিং লেক। খেচিপেড়ি লেক দেখার জন্য আমরা হাঁটছি অনেকটা পথ। হেঁটে গিয়ে আমাদের লেকে প্রবেশ করতে হবে। তবে লেকে যাওয়ার পথ খুব সুন্দর আর অসম ভিউ রয়েছে। জঙ্গলের মধ্যেখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর লাগবে আপনাদের হেঁটে যেতে এই লেকটি দেখার জন্য। কেমন লাগছে আরুষ, জোরে বলো? হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে? খেচিপেড়ি লেকের সামনে আবার দেখা রোডোডেন্ড্রন ফুল, খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি লেক, যা আনুমানিক প্রায় 3500 বছর পুরনো বলে মনে করা হয়। স্থানীয়দের কাছে এই লেকটি খুবই পবিত্র এবং এই লেকের জল বিভিন্ন আচার আচরণ অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং এই লেকের সামনে কোনো কিছু উইশ করলে তা পূর্ণ হয় বলে একে উইশিং লেকও বলা হয়। এই লেকের আরেকটি আশ্চর্যজনক ঘটনা হলো চারিদিকে গাছপালা থাকা সত্ত্বেও এই লেকের জলে কোনোদিন কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না। যদিও বা পাতা পড়ে তা পাখিতে তুল নিয়ে চলে যায়। লেকের চারিপাশে ভিউ খুবই সুন্দর আর চারিদিকে পাহাড়ে ঘেরা। এই উপর থেকে উঠে গিয়ে উপর দিয়ে লেকটাকে দেখলে অনেকটা পদচিহ্নের মতন লাগবে। উপর দিয়ে এই লেকটিকে দেখলে পদচিহ্নের মতন মনে হয়, যা কেউ কেউ শিবের পদচিহ্ন, আবার কেউ কেউ গুরু পদ্ম সম্ভাবনার পদচিহ্ন বলে মনে করে। খেচিপেড়ি লেক দেখে আমরা চলে আসলাম আমাদের হোটেলে দুপুরে লাঞ্চ করবার জন্য। খেচিপেড়ি লেক থেকে পেলিং মোড় আসতে সময় লাগলো প্রায় ঘন্টাখানিকের মতো। হোটেল থেকে দুপুরে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম পেলিং এর বাকি সাইট সিন গুলি করবার জন্য। এখানে আপনাদের বলে রাখি, এতক্ষণ আমরা যে সাইট সিন গুলি করেছিলাম সেগুলি পেলিং এর একদিকে সাইট সিন ছিল এবং বাকি অন্যদিকে সাইট সিন গুলি আপনাদের হোটেলের সামনে দিয়ে অর্থাৎ পেলিং মোড় দিয়ে যেতে হবে। তাই আপনারা যদি হোটেলে ফুডিং লজিং সিস্টেম হিসাবেও থাকেন তাহলে আপনারা দুপুরে লাঞ্চ হোটেল থেকে সেরে নিতে পারবেন। হঠাৎ করে ওয়েদার কিরম ভাবে চেঞ্জ হয়ে গেল। খুব সুন্দর পরিষ্কার আকাশ ছিল, দুম করে মেঘে আচ্ছন্ন হয়ে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা স্কাই ওয়াকে গেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না বলে আর আজকে আর উঠলাম না, ফিরে চলে এলাম। কালকে সিংসর যেতাম, সেই জায়গায় আজকে সিংসর চলে যাচ্ছি। আর আজকের বাকি যেই সাইট সিনগুলি রয়ে গেছিলো, রাবডেন্সে উইলস, পেমাইং মনস্ট্রি আর বার্ড সেঞ্চুরি আর স্কাই ওয়াকও কালকে সকালে যাব। সিংসর, ডেন্টন ভ্যালি আর ছাঙ্গে ফলস এইগুলি দেখে নেবো আজকে। কি ওয়েদার হয়ে গেছে, পুরো দার্জিলিংয়ে কার্শিয়াংয়ের মতন ওয়েদার লাগছে। পুরো মেঘে আচ্ছন্ন, পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটাও একটা অসাধারণ ভিউ লাগছে। সিংসর যাওয়ার রাস্তায় অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক কি সুন্দর অপূর্ব দৃশ্য, আর রাস্তাটা খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে সারাদিন আমাদের সমস্ত সাইট সিন করা হবে পেলিংয়ে। 2500 টাকা ইনক্লুডিং পার্কিং। প্রথমে বলেছিল পার্কিং আমাদের দিতে, তা আমরা বুক করলাম, পার্কিং দেবে। 2500 টাকায় সাইট সিন করাবে। আর সিংসর আর ডেন্টাল ভ্যালি আর ছাঙ্গে ওয়াটারফলস এই 3টে স্পট ঘোরাবে, 1000 টাকা নেবে। এই হচ্ছে সিংসর ব্রিজ। এখান থেকে ব্রিজে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু মেঘে আচ্ছন্ন বলে ছবিটা খুব সুন্দরভাবে নেওয়া গেল না। পানিপুরি বিক্রি হচ্ছে ব্রিজে, সিংসর ব্রিজের সামনে 10 টাকায় 4টে। সিকিমের সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় হ্যাঙ্গিং ব্রিজ এই সিংসর ব্রিজ। পেলিং থেকে প্রায় 26 কিলোমিটার দূর, কিন্তু ল্যান্ডস্লাইড হওয়াতে এটা আরো 7 কিলোমিটার বেশি পড়লো, আমাদের ঘুরে আসতে হলো। দারুণ লাগছে এই এশিয়ার দ্বিতীয় হ্যাঙ্গিং ব্রিজে আমরা চলে এসেছি। সিংসর ব্রিজ থেকে
নিচের দিকে তাকালে খুবই ভয় লাগছে, কি উঁচু, প্রায় 100 মিটার উঁচু, অর্থাৎ 328 ফুট এর গভীরতা এবং 240 মিটার দীর্ঘ, অর্থাৎ 787 ফুট চওড়া। মেঘময় সিংসর ব্রিজ, চারিদিকে মেঘে আচ্ছন্ন, তার মধ্যেখানে রয়েছে সিংসর ব্রিজ। আমরা যখন এসে পৌঁছালাম তখন পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল এই সিংসর ব্রিজ। মাঝে মাঝে মেঘ সরে যাচ্ছে, তখন ব্রিজটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আর মেঘ না থাকলে আরো ভালোভাবে দেখা যেত, তবে এই দৃশ্যটাও খুব একটা খারাপ লাগলো না। এটাও একটা খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর ঘন কুয়াশার মধ্যে এই ব্রিজের মধ্যে হাঁটা, পুরো মেঘের পরিবেশের মধ্যে রয়েছে আমরা। চারিদিকে মেঘে আচ্ছন্ন, পাহাড়ের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে আর আমরা এই ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আরুষের নতুন জুতো ছিঁড়ে গেছে, হাঁটতে পারছে না ঠান্ডার মধ্যে, তাই ওকে কোলে নিয়ে ঘুরছি এই সিংসর ব্রিজে। খুব সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা, আর ভিউটাও খুব ভালো। কুয়াশা চারিদিকে, কিন্তু এটাও খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে। আরুষ, তোমার কেমন লাগছে? ভালো। জোরে বলো। ভালো লাগছে। আরুষের খুব ভালো লাগছে। সিংসর যাওয়ার রাস্তায় এই ছাঙ্গে ওয়াটারফলস পড়বে। যাওয়ার সময় আমরা দেখেছিলাম, কিন্তু ঘন কুয়াশা ছিল বলে ভেবেছিলাম আসার সময় দেখবো, কুয়াশা হয়তো থাকবে না, কিন্তু ব্যাড লাক, এখন এখানে কুয়াশা রয়েছে। বিশাল বড় এই ছাঙ্গে ওয়াটারফলস, কিন্তু দেখা গেল না ঠিক মতন, অনেক কুয়াশা। ডেন্টাম ভ্যালিটাও আমরা দেখতে পারলাম না, ডেন্টাম ভ্যালিটাও কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছিলো। ডেন্টাম ভ্যালিটা পুরো ইন্ডিয়ার ম্যাপের মতন দেখতে হয়, কিন্তু আমরা দেখতে পারলাম না কুয়াশার জন্য। আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা কুয়াশার জন্য ঠিক মতন দেখতে পারলাম না। আজকে পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর তৃতীয় দিনে এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম। তার আগে দুদিন মেঘাচ্ছন্ন ছিল বলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এই যে স্লিপিং বুদ্ধা, এই হচ্ছে আমাদের হোটেলের বেলকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারছি। পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা বেশ ভালোভাবে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুমের বেলকনি। লিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে সকালবেলা আজকে আমরা 8টার মধ্যে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি চলে এসছে, কালকে বুদ্ধিরাজ দা, ওনার গাড়ি আমরা বুক করলাম। উনি আজকে আমাদের বাকি সাইট সিনগুলি করিয়ে রাবাংলা ড্রপ করে দেবে। গতকাল ইভিনিংয়ে আমরা স্কাইওয়াকে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার জন্য কিছু দেখা যাচ্ছিল না বলে আমরা কালকে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। কালকে যে লাঞ্চের পর যে সাইট সিনগুলি ছিল সেগুলি কালকে করিনি, বৃষ্টির জন্য যেতেও পারবো না। রাবনেন উইন্সে অনেকটা হেঁটে চলে যেতে হবে, দেখতে হবে হেঁটে গিয়ে। কালকে বাকি 4টি সাইট সিনগুলি ড্রপ করে আজকের যে সকালবেলা সিংসর ব্রিজের যে সাইট সিনটা ছিল সেটা গতকাল বিকেলে আমরা কমপ্লিট করে নিয়েছি। আর গতকালের যে 4টে সাইট সিন সেগুলি আজকে কমপ্লিট, আমরা চলে যাব রাবাংলার উদ্দেশ্যে। আজকের দিনটা আমরা রাবাংলাতে স্টে করব এবং কালকে রাবাংলা থেকে হোটেল চেক আউট করে নামচি ঘুরে আমরা শিলিগুড়ি স্টেশনে চলে যাব। কালকে সারাদিন আমাদের পেলিংয়ে যত সাইট সিন ছিল সেগুলো আমরা করেছি। সিংসর ছাড়া আমাদের ভাড়া পড়েছিল গাড়িতে 4 জনের জন্য, ছোট গাড়ি নিয়েছিলাম 2500 টাকা, পার্কিং ওনাকেই দিতে হয়েছে, আমরা উইথ পার্কিংয়ে 2500 টাকা কন্ট্যাক্ট করেছি। আর আজকে আমাদের সিংচর নিয়ে রাবাংলা ড্রপ করে দেবে 3500 টাকা। আমাদের ড্রাইভারের নাম বুদ্ধিরাজ, খুবই ভালো ড্রাইভার, খুব সুন্দরভাবে ঘুরিয়েছে কালকে আর আজকে অ্যাডজাস্টমেন্ট করে ঘুরিয়েছে। এনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে আপনারা পেলিংয়ে সাইট সিনগুলি করতে পারেন। আগামী দিন পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে পেলিংয়ে স্কাইওয়াক পর্যন্ত রোপে সার্ভিস পাবেন। আজকে মর্নিংয়ে ব্রেকফাস্টটা আমরা স্কাইওয়াকের সামনে একটি দোকান থেকে করে নিচ্ছি। এখানে সকালবেলার চাটা আর ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমার পিছনেই রয়েছে স্কাইওয়াক, আর ঢোকার আগেই আমরা এই ব্রেকফাস্টটা এই দোকান থেকে সেরে নিচ্ছি। এই দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। 1 কাপ চা 20 টাকা, আর 3 পিস পুরি সবজি 80 টাকা প্লেট। স্কাইওয়াকে প্রবেশ পথ, সিধে উঠে গিয়েই টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটবো। সকালবেলা 8টায় খুলে যায় আর বিকেল 4:30টায় বন্ধ হয়ে যায়। এই হচ্ছে তার চার্ট। টিকিট কাউন্টার থেকে স্কাইওয়াকের টিকিট করে নিলাম, জনপ্রতি 100 টাকা করে। এখন উপরে উঠবো। কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালোভাবে পাওয়া যেত, কিন্তু মেঘে আচ্ছন্ন বলে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিয়েছে। ব্যাস এখানে জুতো খুলে তারপর গ্লাস ব্রিজে উঠতে হবে। যাদের গ্লাস ব্রিজে উঠতে ভয় লাগবে তারা গ্লাস ব্রিজে না গিয়ে সোজা চলে যেতে পারে চেঙ্গিজি মূর্তির দিকে। গ্লাস ব্রিজে এই প্রথম পা রাখলাম। 2018 সালের নভেম্বর মাসে ভারতবর্ষে প্রথম কাচের তৈরি ব্রিজ তৈরি হয়েছিল এই পেলিং শহরে, যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। তাই তো এই স্কাইওয়াক দর্শন করবার জন্য হাজার হাজার মানুষ পেলিং ভবনে আসেন এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দর্শন পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। স্কাইওয়াকটি মাটি থেকে প্রায় 55 ফুট উঁচুতে রয়েছে, আর এর লম্বাটা রয়েছে 200 মিটারের মতো। গুরু চেঙ্গেজগির মূর্তি 137 ফিট উঁচু। আবার মেঘে ঢেকে গেছে, কিছুক্ষণ আগে পরিষ্কার আকাশ ছিল, আবার চারিদিকে মেঘ জমে পুরো মূর্তি ঢেকে যাচ্ছে। পাহাড়ের এটাই একটা খেলা, কখনো মেঘ মুক্ত কখনো মেঘময়। উইশিং বেল ঘোরাতে ঘোরাতে আমরা এগিয়ে গেলাম গুরু চেঙ্গেজি মূর্তির দিকে। গুরু চেঙ্গেজির 137 ফুট উঁচু মূর্তি
আমরা দেখতে যাচ্ছি। বেশ অনেকটা সিঁড়ি ভেঙে উপর দিকে উঠতে হবে, তাহলেই গিয়ে মূর্তিটার সামনে পৌঁছাতে পারবো। ওপর দিকেও রয়েছে একটি বড় উইশিং বেল। আরুষ উইশিং বেল ঘোরাচ্ছে, উপর দিকে উঠে দেখা যায় স্কাই ওয়াক। পাশ দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি। এখান থেকে ভিউ পয়েন্টটা বেশ ভালো পাওয়া যাবে। বেশ অনেকটা উঠতে হবে, তবে সিঁড়ি নেই, ঢাল টাইপের রয়েছে, আপনারা অনায়াসে উপর দিকে উঠে আসতে পারবেন। আর এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে স্কাই ওয়াকটা বেশ ভালোভাবে দেখা যাবে। চলুন তাহলে দেখি। আমরা একদম টপে উঠে গেছি, এখান থেকে আমরা পুরো ভিউটা পাচ্ছি, তবে আকাশ পরিষ্কার থাকলে আরও সুন্দর ভিউটা পাওয়া যায়। এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। স্কাই ওয়াক দেখার পর আমরা চলে এলাম প্রেমাং মনস্ট্রি, সিকিমের সবচেয়ে প্রাচীনতম মনস্ট্রি প্রেমাং মনস্ট্রি। এটা 1705 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটি 3 তলা সম্পূর্ণ কাঠের। প্রেমাংসি মনস্ট্রি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং জনপ্রতি 50 টাকা করে এর এন্ট্রি ফি। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে কিন্তু ক্যামেরা প্রবেশ নিষেধ। প্রেমাং মনস্ট্রির ভেতরে খুব সুন্দর। মনস্ট্রির ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে 3 তলা পর্যন্ত যাওয়া যায়। বিভিন্ন তলায় বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুদের চিত্র অঙ্কন করা রয়েছে। প্রেমাং মনস্ট্রিতে এন্ট্রি ফিস লেগেছিল 50 টাকা করে জনপ্রতি। ওখান থেকে আমরা চলে এলাম বার্ড পার্কে। এটা বার্ড পার্কের প্রবেশ পথ, এখানেও এন্ট্রি ফি লাগবে জনপ্রতি 100 টাকা করে। এই হচ্ছে বার্ড পার্কের প্রবেশ পথ, আর এই ভেতর দিয়ে রাবডেন্সে উইলসের পথ। আপনারা যদি বার্ড পার্কে যান তাহলে 100 টাকা টিকিট কেটে এখান থেকেই ঢুকতে হবে, আর যদি না বার্ড পার্কেও প্রবেশ করেন তাহলে এখান থেকে ঢুকে রাবডেন্স উইলসে যেতে পারে। ঢুকে গেছি আমরা টিকিট কেটে। বার্ড পার্কের ভেতরে আমরা প্রবেশ করেছি, খুব সুন্দর। ভিতরে রয়েছে একটি কৃত্রিম জু, খুব সুন্দর সাজানো গোছানো, যা বাচ্চারা দেখে খুবই মজা পাবে। এছাড়া আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখিদের ডিম, যা সংগ্রহ করে রাখা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। বার্ড পার্কের ভেতরে রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছি। এবার এখান থেকে রাস্তা দুদিকে দুটো চলে যাচ্ছে। উপরের দিকে চলে যাচ্ছে বার্ড পার্ক, আর নিচের দিকে আপনারা সোজা চলে গেলে রাবডেন্সের উইলস। যারা বার্ড পার্কে যাবেন তাদের 100 টাকা টিকিট কেটে আসতে হবে গেটের মুখ থেকে, আর যারা যাবেন না তারা এই পাশের রাস্তা দিয়ে চলে যাবেন রাবডেন্স উইলস। এইদিকে রাবডেন্স উইলস আর এইদিকে হচ্ছে বার্ড পার্ক। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। প্রবেশ পথ থেকে বেশ অনেকটা হাঁটতে হবে, নেচার ওয়াক করে অনেকটা হেঁটে আসার পর কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠে এই পার্কের সামনে পৌঁছতে হবে। এই হচ্ছে বার্ড পার্কের ভিতরে মেন, যেখানে পাখিগুলোকে দেখা যাবে। বার্ড পার্কে অবশেষে পাখির দেখা মিলল, খুব সুন্দর। চারিদিকে বিশাল বড় খাঁচার ভিতরে প্রচুর পাখি, আর পাহাড়ের মধ্যেখানে এত সুন্দর পাখির খাঁচার মধ্যে রয়েছে অজস্র পাখি, ভালোই লাগছে বেশ। মধ্যেখানে একটা বড় গাছ, তার মধ্যে কলসি বাঁধানো আছে বাবুই পাখি বাসার মতো। বার্ড পার্কে ইমু পাখি, এই যে আউল। খুব সুন্দর একটি সেলফি জোন পয়েন্ট। মানুষকে খাঁচায় আটকে রেখেছি, পড়াশোনা করেনি আর পাখিদের পিছনে লাগছিল বলে ওকে পাখির খাঁচায় আটকে রেখেছি। বাবুই পাখির বাসাতে আরুষ পাখি হয়ে গেছে, এখন ডানা মেলে উড়ে যাবে, দূর দেশে পাড়ি দেবে মেঘের রাজ্যে। পড়াশোনা নেই, শুধু আকাশে ভেসে বেড়ানো। বার্ড পার্কের ভিউটা অসাধারণ, খুব সুন্দর এই ভিউটা। পাখি হয়ে আরুষ কোথায় উড়ে চলে গেল। পার্ক ঘুরে ক্লান্ত, তাই একটু রেস্ট নিচ্ছে। পেলিং ভ্রমণে এক নতুন আকর্ষণ বার্ড পার্ক, যা বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে বিভিন্ন প্রজাতি পাখিদের দেখা মিলবে এবং বার্ড পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের বেশ ভালো লাগবে। তাই পেলিং ভ্রমণে আসলে অবশ্যই এই বার্ড পার্কে আসবে। এদিকে বার্ড পার্ক যা এইমাত্র আমরা ঘুরে এলাম, আর এখন যাচ্ছি রাবডেন্সের উইলসের দিকে। রাবডেন্সের উইলস যাওয়ার পথে খুবই ভয়ঙ্কর রাস্তা, খুবই চড়াই, হাঁপিয়ে যাচ্ছি যেতে। যাদের হাঁটুতে বা পায়ে সমস্যা, হাঁটতে পারেন না, তারা কিন্তু ভুলেও আসবেন না, আসলে কিন্তু ফেঁসে যাবেন। অনেকটা দূর হেঁটে যেতে হবে, আর অনেকটা খাড়া চড়াই রাস্তা, খুবই কষ্ট হবে। এই দেখুন একদম উপরে উঠে যাচ্ছে রাস্তা। রাবডেন্স উইলসে যাওয়ার এটাই তো মজা, পাহাড়ে আসবেন, একটু পাহাড়ে ট্রেক করবেন না, তা রাবডেন্স উইলসে গেলেই আপনারা এরকম ট্রেক করতে করতেই পৌঁছে যেতে পারবেন। কষ্ট হলেও খুব আনন্দময়, বেশ ভালো লাগবে। প্রকৃতির মধ্যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম, আর মাত্র 200 মিটার মতন বাকি আছে রাবডেন্স উইলসের কাছে পৌঁছাতে। অবশেষে আমরা পৌঁছাচ্ছি রাবডেন্স উইলসের কাছে, এখনো কিছুটা বাকি আছে, আর মাত্র কটা সিঁড়ি। এই হচ্ছে সিকিমের দ্বিতীয় রাজধানী রাবডেন্সের উইলস, যা প্রায় ধ্বংস অবশেষ টুকুই বেঁচে আছে। পৌঁছে গেছি রাবডেন্সের উইলসে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মনস্ট্রিটা, ওটাই পেমাং মনস্ট্রি,
যেখানে কিছুক্ষণ আগে আমরা গেছিলাম। রাবডেন্সের রুইন্সের পুরো ভিউটা আপনাদের সামনে একবার দেখাচ্ছি, যে এতদূর হেঁটে আসার পর আপনারা কি দেখতে পারবেন। রাবডেন্সের রুইন্স থেকে অসাধারণ ভিউ, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মেঘে আচ্ছন্ন বললে কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিয়েছে। ঘড়িতে এখন 1টার মতন বাজে। পেলিংয়ে সমস্ত সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন রা বাংলার উদ্দেশ্যে বেরাবো, আর লাঞ্চটা পথে কোনো একটা রেস্টুরেন্টে করে নেবো। গেজিংয়ের মার্কেট, আমরা রা বাংলা যাওয়ার পথে এই গেজিংয়ে এসেছি লাঞ্চ করবার জন্য। এখানে গেজিংয়ের মার্কেট আছে, খুব সুন্দর মার্কেট। আপনার পেলিং থেকে যদি কিছু কিনে নিয়ে যেতে চান তাহলে এই মার্কেটে পেয়ে যাবেন সমস্ত জিনিস। লাঞ্চ করবার জন্য সেরকম হোটেল পেলাম না, তবে এখানে আরুষের একটি জুতো কিনে নিলাম। 350 টাকা চেয়েছিল, 200 টাকায় দিয়ে দিল। রা বাংলা যাওয়ার পথে রাস্তার মাঝে একটি রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। এখানে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেবো। চারিদিকে পাহাড়ের মধ্যেখানে খুব সুন্দর একটি হোটেল। এখান থেকে আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা রা বাংলা পৌঁছাবো। এটা ভেজ থালি 130 টাকা, খুব সুন্দর দেখেই মনে হচ্ছে, খেতেও ভালোই হবে। আর সাথে একটা অমলেট নিলাম 20 টাকা। ভেজ থালিটা বেশ ভালো রয়েছে। পেলিং থেকে তো আমরা 1টার সময় বেরিয়েছিলাম, তারপর মাঝ রাস্তায় এসে শুনলাম ধস নেমে গেছে, রাস্তা বন্ধ। অন্য একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসা হলো, আর সেখানে আমরা তার মাঝখানে লাঞ্চ করলাম। তারপর ওই খারাপ রাস্তা দিয়ে অনেক আস্তে আস্তে গাড়ি, অবশেষে আমরা এসে পৌঁছালাম রা বাংলাতে। এখন ঘড়িতে বাজে 4:10, অনেকটাই লেট হয়ে গেল রাস্তা খারাপের জন্য। তাই আজকে আর বুদ্ধা পার্ক দেখতে পারবো না। এখন এখান থেকে হোটেল নিয়ে আমরা রুমে প্রবেশ করব। এই বুদ্ধা পার্ক দূরে দেখা যাচ্ছে। এই রাস্তায় আমাদের গাড়ি এখন ড্রপ করলো। এখন এখানে লাইন দিয়ে প্রচুর হোটেল রয়েছে, দেখি কোথায় হোটেল নেওয়া যায়। রুম রেট জিজ্ঞেস করি। হোটেল রেইনবোতে জিজ্ঞেস করলাম, দোতলায় রুম ছিল 1000 টাকা, ডবল বেডরুম, কিন্তু বুকিং আছে। আর গ্রাউন্ড ফ্লোরে একটা রুম ছিল 800 টাকা, কিন্তু ওই রুমটা অতটা ভালো লাগলো না বলে নিলাম না। আরও কিছু হোটেল রয়েছে, এই দিক দিয়ে যাই, দেখবো কোন হোটেলটা নেওয়া যায় আর কত টাকা রুম রেট দেখি। একটু খোঁজার পর হোটেল আমরা পেয়ে গেছি। রেইনবো হোটেলের পাশেই হোমস্টে, আর আমরা ফার্স্ট ফ্লোরে রুমটা পেয়েছি। এদিকে বুদ্ধা পার্ক দেখা যাচ্ছে না, এটা ব্যাক সাইড। আর এদিক দিয়ে ঘুরে যেতে হবে বুদ্ধা পার্কে। 1500 টাকা চাইছিল, আমরা 1000 টাকা বললাম, তো রাজি হয়ে গেল। ডবল বেডরুম, আমরা 4 জন থাকবো একদিনের জন্য, লজিং শুধু, ফুটিং না। এই আমাদের ডবল বেডরুম, এই রুমটা 1000 টাকা পড়লো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে, তবে এখন মেঘলা। আর এই হচ্ছে গিজার, আর এই বাথরুম, কমোড, খুব সুন্দর বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলায় হোটেল নেওয়ার পর এবার একটু বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি। যাওয়ার সময় পথেই ছোজো লেক পড়লো, খুব সুন্দর এই জায়গাটা, তাই ভিডিওটা করলাম। হোটেল এই দিকে, আমরা অনেকটা উপর দিকে উঠে এসে বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি। আই লাভ রা বাংলা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে রা বাংলায়, এত হাওয়া দিচ্ছে কান ঠান্ডায় ফেটে যাচ্ছে একদম। আমাদের হোটেল যেখানে ছিল সেখান থেকে হেঁটে আসতে আমার 10 থেকে 12 মিনিট লাগলো। অনেকটা উপর দিকে হেঁটে এসে আমরা বুদ্ধা পার্কের সামনে দাঁড়িয়ে আছি। বুদ্ধা পার্ক 7টা পর্যন্ত খোলা থাকবে, টিকিট দেয় 6টা পর্যন্ত। কিন্তু আজকে আমরা আর এই পার্কের ভিতরে প্রবেশ করব না, আমরা কাল সকালেই প্রবেশ করব। এখন জাস্ট একটু দেখে গেলাম। আর এই পার্কের সামনেও অনেক হোটেল পেয়ে যাবেন, তবে এখানে রুম রেট কস্ট অনেক বেশি হাই, আর নিচের দিকে রুম রেট অনেকটা সস্তা পড়বে। তাই আমরা নিচের দিকে রুমটা নিয়েছিলাম। কালকে সকালবেলা হেঁটে এসে এখান থেকে ঢুকবো পার্কে, ঢুকে পার্কটা দেখে এখান থেকে আমরা চলে যাব নামচির উদ্দেশ্যে। আমাদের হোটেলের ছাদ থেকে বুদ্ধা পার্কের দর্শন রাত্রিবেলা করে। রাতে ডিনারটা হোটেলের রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম। রুটি 15 টাকা পিস, ডাল মাখানি 1 বাটি 80 টাকা, চিকেন কষা 4 পিস 200 টাকা ও 1 প্লেট আলু ভাজা 30 টাকা পড়লো। রা বাংলার বাইরে খাবারে হোটেল নেই বললেই চলে, তাই আপনারা চাইলে হোটেলেই ফুটিং লজিং নিতে পারেন। সকাল সকাল উঠে গেছি, স্নান টান করে রেডি হয় 8টার মধ্যে রুম ছেড়ে দিলাম, কেন আজকে খুব চাপের দিন। সকালবেলা হোটেলের নিচ থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমাদের সকালে ব্রেকফাস্ট, লুচি আর তরকারি, 3 পিস লুচি সাথে তরকারি 80 টাকা প্লেট। ব্রেকফাস্ট করবো, সাথে চা থাকবে। হোটেলের নিচ থেকে ব্রেকফাস্ট করে আমরা 8:30টার সময় বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্ক দেখার জন্য। খুবই ঠান্ডা, আর চারিদিকে কুয়াশা, মেঘাচ্ছন্ন পরিবেশ, সূর্যের দেখা নেই, আর খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানকার ভিউটাও খুবই সুন্দর। আরে কিরম লাগছে রা বাংলা? ঠান্ডা লাগছে নাকি? বুদ্ধা পার্কের টিকিট কাউন্টার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বুদ্ধা পার্কের সামনেই রয়েছে, প্রচন্ড হাওয়া চলছে, তাই টুপিটা পরে নিলাম।
আর টিকিট কাউন্টার এখনো খোলেনি, 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, কিন্তু বাইরে থেকে সিকিউরিটি যে রয়েছে তারা বলছে টাকা দিয়ে ভিতরে চলে যেতে। পার্কে ঢুকে গেছি ভিতরে, কাউন্টার খোলেনি, সিকিউরিটি গার্ডের কাছে টিকিট কাটলাম, টিকিট দেয়নি, কিন্তু এমনি এন্ট্রি করে দিল, জনপ্রতি 80 টাকা করে। আমরা ঢুকে গেলাম, আর টিকিট বলেছে পরে কাউন্টার থেকে নিয়ে নিতে। আর কাউন্টার খুলতে এখনো 10 মিনিটের মতন বাকি আছে। আর বুদ্ধ পার্কে ঢোকার পরই মেঘে আচ্ছন্ন পুরো বুদ্ধ পার্ক, একদম ঠিক মতো কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা আর মেঘময়, আর চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে, বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে না একদম। প্রকৃতির এই অপরূপ খেলা। আমরা যখন পার্কের বাইরে ছিলাম তখন বুদ্ধ স্ট্যাচু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এখন সামনে এলাম পুরো কুয়াশায় ঢেকে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখুন, ওরে বাবারে বাবা, হাওয়া কাকে বলে রে, কি ঠান্ডা আর কি ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া রে। আমরা মিউজিয়ামের ওপরে রয়েছি আর বুদ্ধ স্ট্যাচু পুরো ঢেকে গেছে, হালকা দেখা যাচ্ছে। এটা মিউজিয়ামের উপর দিয়ে ভিউ, পুরো মেঘের মধ্যে বুদ্ধ স্ট্যাচু, কখনো পরিষ্কার হচ্ছে, কখনো আবার পুরো সম্পূর্ণ ঢেকে যাচ্ছে, আর চারিদিকে ভয়ঙ্কর হাওয়া ঠান্ডা। ও ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া, আর কি সুন্দর লাগছে, মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি, নাইস ভিউ। হঠাৎ আবার পরিষ্কার হয়ে গেছে, বাহ, একদম পরিষ্কার হয়ে গেছে, কিছুক্ষণ এই ভিডিও করতে করতে পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, আমাদের ভাগ্য সত্যিই ভালো, আবার ভিউটা পেয়ে গেলাম আমরা, একটা মেঘের ভিউ পেলাম আর একটা পরিষ্কার আকাশের ভিউ পেলাম। ঝর্ণার খেলা, এটা মিউজিয়ামের ওপরটা। বুদ্ধ পার্কে ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চলে এখান থেকে ড্রেস পরে ছবি তুলতে পারেন এই বুদ্ধ স্ট্যাচুর সামনে। বয়স্কদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়ি করেও সারা পার্ক ঘুরিয়ে দেখাবে। আপনারা যাদের হাঁটতে অসুবিধা কিংবা যারা বয়স্ক লোক আছে তারা এই গাড়ি করেও তারা পার্ক ঘুরে দেখতে পারেন। বেজিং থেকে আমরা রামবাংলাতে যে গাড়িতে পৌঁছিয়েছিলাম সেই ড্রাইভার দাদাই আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল নামচি ঘুরিয়ে শিলিগুড়ি ড্রপ করার জন্য, কিন্তু রাস্তা খারাপের জন্য দার্জিলিং ঘুরে যেতে হবে বলে উনি আর যেতে রাজি হয়নি বলে আমাদের ড্রপ করে উনি চলে গেছে। উনি যেত তাহলে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, নামচি সাইট সিন ঘুরিয়ে শিলিগুড়ি ড্রপ করবে 4000 টাকা। কালকে রাবাংলায় মার্কেট থেকে গিয়ে একটা গাড়ি আমরা বুক করলাম, সেই গাড়ি শিলিগুড়ি যাবে না, নামচি সাইট সিন করাবে। নামচিতে আমাদের 4 ধাম সাইট সিন করাবে, সানড্রাফ হিলস, সাই মন্দির আর টেমি টি গার্ডেন, এই 4টে স্পট ঘুরিয়ে আমাদের নামচি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেবে। সেখান থেকে আমরা অন্য কোনো গাড়ি করে শিলিগুড়ি যাব। এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, এনার গাড়ি করে যাব। আজকে 4টে সাইট সিন করাবে, উনি 1800 টাকা চেয়েছে, আমরা 1600 টাকা রাজি করিয়েছি, তা 1600 টাকা আমাদের পুরো নামচিটা ঘুরিয়ে দেখাবে। এই যে গাড়ি চলে এসছে, আমরা এই গাড়ি করে এখন চলে যাব নামচি 4টে সাইট সিন করার জন্য। বুদ্ধা পার্কের সামনে যে গাড়িগুলি দেখছেন সেই গাড়িগুলি বুকিং গাড়ি, সেগুলি যায় না। এখানে বলে রাখি, আপনারা যদি আমাদের মতন পেলিং থেকে রাবাংলা হয়ে নামচি ঘুরে শিলিগুড়ি বা এনজিপিতে যান তাহলে অবশ্যই পেলিং থেকে গাড়ি বুক করে আসবেন, তা না হলে রাবাংলা বুদ্ধা পার্কের সামনে আপনারা কিন্তু কোনো গাড়ি পাবেন না। আপনাদেরও আমার মতন প্রায় 30 মিনিট হেঁটে পৌঁছাতে হবে রাবাংলা ট্যাক্সি স্ট্যান্ডে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখে পড়বেন। আজও পাহাড়ে ধস নামার কারণে রাস্তা বন্ধ হওয়ায় কোনো গাড়ি ডিরেক্ট শিলিগুড়ি পৌঁছাতে পারবে না, তাদেরকেও কালিম্পং বা দার্জিলিং হয়ে ঘুরে যেতে হবে, সেক্ষেত্রে 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টারও বেশি সময় লাগবে। ভয়ঙ্কর রাস্তা দেখা যাচ্ছে না, এত কুয়াশা, খুবই ভয়ঙ্কর রাস্তা। নামচি প্রথম স্পট আমরা টেমিটি গার্ডেন চলে এসেছি, গাড়িতে আমাদের 50 মিনিট সময় লাগলো, রাস্তা প্রচন্ড মেঘে আচ্ছন্ন ছিল, কুয়াশার মধ্যে থেকে গাড়ি খুব আস্তে আস্তে এলো। আর এই হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে টিকিট কেটে আমরা টি গার্ডেনের ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে টিকিট কাউন্টার, সুন্দর লাগছে, 30 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে চা বাগানের উপর দিয়ে। টি গার্ডেনের মধ্যেখানে আমরা চলে এসেছি, এটা টেমিটি গার্ডেন, নামচির প্রথম সাইট সিন এই টেমিটি গার্ডেন। চারিদিকে সবুজে ঘেরা চা বাগানের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের সাথে মেঘরাও ভেসে বেড়াচ্ছে। চা বাগানে ড্রেস ভাড়া পাওয়া যায়, বড়দের 100 টাকা করে আর বাচ্চাদের 50 টাকা করে। আপনারা চাইলে এখানে ড্রেস পরেও চা বাগানের মধ্যে ছবি তুলতে পারেন, আর এছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাও বিক্রি হচ্ছে। পেলিং এ এসে আপনারা যদি চায়ের বাগান দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে নামচি টেমিটি গার্ডেনে। সবুজে ঘেরা সীমাহীন চায়ের বাগান দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে যেখানে দেখাচ্ছি সবুজে সবুজ, আর তার মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে। টেমিটি গার্ডেন থেকে আমাদের আধা ঘন্টা লাগলো সানড্রাফ হিলসের গেটের সামনে আসতে। এই হচ্ছে প্রবেশের গেট, আর তার পাশে রয়েছে টিকিট কাউন্টার, জনপ্রতি 50 টাকা করে, আর গাড়ি পার্কিং 50 টাকা, আর পার্কিং গেটের উল্টো দিকেই রয়েছে। এখান থেকে
2-3 মিনিট হেঁটে গিয়ে সানড্রাফসে হিলসে পৌঁছাতে হবে। 2 মিনিট হেঁটে আমরা চলে এলাম সানড্রাফসে হিলসের কাছে। যা ঠান্ডা, যা কুয়াশা, যেখানে যাচ্ছে সেখানে কুয়াশা, পিছন ছাড়ছে না। আর ঠান্ডা মানে অসম্ভব ঠান্ডা। এখানেও কুয়াশা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমার পিছনে রয়েছে গুরু পদ্ম সম্ভাবনার 147 ফুট উঁচু স্ট্যাচু, যা প্রায় এখন কুয়াশায় ঢাকা। ভেতর দিক দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গেলে আরো স্ট্যাচুটার সামনের দিকে যাওয়া যায়। কুয়াশাময় সানড্রাফসের হিলস, চারিদিকে কুয়াশা, মেঘ, তার মাঝে আমরা রয়েছি আর ঠান্ডা বাতাস বইছে। আই লাভ নামচি, উইশিং বেল। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসলাম। আরও হাঁটতে পারছে না বলে নিচে বসে আছে, উপরের দিকে আর আসলো না, আজকে হাঁপিয়ে গেছে, ক্লান্ত। রোডোটেন্ডন ফুল, অপূর্ব সুন্দর। সানড্রাফসেল হিলস নামচির এক অন্যতম জনপ্রিয় স্পট। এই হিল থেকে সকালে সূর্যোদয় এবং বিকেলবেলা সূর্য অস্ত অপরূপ সৌন্দর্য প্রকাশ করে। তবে এখনের ওয়েদারটা খুব একটা খারাপ লাগছে না। সানড্রাফসের হিলসের পর আমরা নামচি তৃতীয় সাইট সিন চলে এলাম, 4 ধামে। আধা ঘন্টা লাগলো গাড়িতে। আর এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা করে এন্ট্রি ফি। এখান থেকে আপনাদের প্রবেশ করতে 4 ধামের ট্র্যাকচার, দ্বারকা, বদ্রীনাথ, পুরী আর রামেশ্বরম। জুতো এখানে খুলে প্রবেশ করতে হবে 4 ধামে। নামটি 4 ধামে আমরা প্রবেশ করে গেছি। নামটি 4 ধামে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে, গাড়ি পার্কিং চার্জ 50 টাকা। এখানে আপনারা দেখতে পারবেন 4 ধাম, পুরী, দ্বারকা, বদ্রীনাথ ও রামেশ্বরম মন্দির একই জায়গায় 4টে ধাম অবস্থিত, তাই এর নাম 4 ধাম। নামটি সবচেয়ে জনপ্রিয় স্পট, এই নামটি 4 ধাম। 4 ধামে ঢুকে প্রথমেই দর্শন করলাম কিরিটেশ্বরী টেম্পল। এ হচ্ছে নামটি 4 ধাম, মহাদেব মধ্যেখানে, ডান দিকে জগন্নাথ ধাম, বাঁ দিকে রামেশ্বরম, তারপরে এগিয়ে গেলে ডান দিকে বদ্রীনাথ ধাম আর বাঁ দিকে দ্বারকা। তাহলে এবার এক এক করে 4 ধাম দর্শন করে নেওয়া যাক। পুরীর জগন্নাথ ধাম, এই হচ্ছে রামেশ্বরম মন্দির। 4 ধামে এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, এটা হচ্ছে দ্বারকা ধাম আর এটা হচ্ছে সাই মন্দির। 4 ধাম দর্শনের পর আমরা এবার নামচি শিব মন্দিরের দিকে যাচ্ছি। এই শিব মন্দিরটি 108 ফুট উঁচু এবং শিব মূর্তিটি মন্দির থেকে 87 ফুট উঁচু। নামচি 4 ধামে পুরো ভিউটা একদম উপরের জায়গা থেকে। বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হবে। 4 ধামের ভেতরে সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে বাবার মাথায় জল ঢালতেও পারেন। আমরা এখানে বাবার মাথায় জল ঢাললাম। ভেতরে ড্রেস পরে ছবি তোলার সুব্যবস্থা রয়েছে। ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। আমার ছেলেকে পরিয়েছি, এরকম ড্রেস দেবে 50 টাকা করে ভাড়া। খুব সুন্দর, আপনারা চাইলেও পড়তে পারেন। নামচিস ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এখান থেকে শেয়ারে আমরা দার্জিলিং হয়ে শিলিগুড়ি যাব। নামচিস ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য ভায়া গাড়ি পেলাম। দার্জিলিং হয়ে শিলিগুড়ি পৌঁছাবে জনপ্রতি 800 টাকা করে। তা এখন 6:30টার মধ্যে আমরা পৌঁছাতে পারবো না দার্জিলিং ঘুরে, তা আমাদের বাসের টিকিট ক্যান্সেল করতে হবে আর ট্রেনে জেনারেলে যেতে হবে। শখের রাস্তা, আমরা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছি, যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে তাই আমরা পেশক হয়ে শিলিগুড়ি পৌঁছাচ্ছি। পথে টি বিরতি। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে চায়ের বাগান। রাস্তার ভয়াবহ অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা। আমরা দার্জিলিং ঘুরে যাচ্ছি শিলিগুড়িতে। নামচি থেকে শেয়ার গাড়িতে আমরা চলে এলাম শিলিগুড়ি বাস স্টপে। সামনে আমাদের নামিয়ে দিল আর সেখান থেকে টোটো করে আমরা এনজিবি স্টেশনে চলে এলাম জনপ্রতি 30 টাকাতে। আজকে ডিনারটা করে নিলাম, ভেজ থালি 80 টাকা করে। এখন ওয়েট করছি, কলকাতা যাওয়ার ডিরেক্ট কোনো ট্রেন নেই। ব্রহ্মপুত্র মেল আছে 11টা 20 নাগাদ, সেটা ধরে আমরা মালদায় যাব এবং মালদা থেকে পরে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা হাওড়া বা শিয়ালদায় পৌঁছাবো। তাই এক্সপ্রেস ট্রেনে জেনারেলে টিকিট কেটে নিলাম 195 টাকা করে। এই ব্রহ্মপুত্র মেল 11টা 10-এ রয়েছে, এই ট্রেনটা ধরে আমরা চলে যাব মালদা। রাত 3:40 ব্রহ্মপুত্র মেল মালদা টাউনের থামলো। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এখান থেকে আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে হাওড়া ইন্টারসিটি ধরবো। হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে বসে আছি মালদা টাউনে। মালদা টাউন থেকে 4:30টার সময় ছাড়বে। এই ট্রেনটা বেশিরভাগই জেনারেল বগি, পেছন থেকে প্রায় 7-8টা জেনারেল আছে, সামনের দিকে 2টো জেনারেল আছে আর মধ্যেখানে রিজার্ভেশন কিছু কোচ রয়েছে।
এটা মালদা থেকে 4:30টার সময় ছাড়বে, হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস রামপুরহাট হয়ে যাবে, ব্যান্ডেলে আমরা নেমে যাব।